ক্লোডিয়া নামের খুবই সাধারণ একটি মেয়ে, যে কিনা অনেক ছোটবেলায় তার মাকে হারিয়েছিল। তাই ছোটবেলা থেকে অনেক কষ্টে সে তার জীবন পার করেছে। আর বর্তমানে সে তার জীবন পরিচালনার জন্য তাদের শহরের অনেক বড় একটি কোম্পানিতে চাকরির জন্য যায়। তবে সে দেখতে অনেক কুৎসিত হওয়ার কারণে কোম্পানির সবাই তাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল। কিন্তু অদ্ভুতভাবে এমন সময় কোম্পানির সিইও পেং তার পাশে দাঁড়ায় এবং সে তাকে তার এই কুৎসিত চেহারা দেখেই অনেক ভালোবেসে ফেলে। তবে কেউ জানতো না যে ক্লোডিয়া আসলে ছিল তাদের শহরের সবচাইতে সুন্দরী মেয়ে। তাহলে পরবর্তীতে ক্লোডিয়ার সাথে কি ঘটেছিল, আর ক্লোডিয়া এত সুন্দরী হওয়ার পরেও কেন সে কুৎসিত সেজে কোম্পানিতে চাকরি করতে এসেছিল, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোম্যান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ড্রামার এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই প্রেসিডেন্ট ফেং এর সহকারী নিয়োগ ইন্টারভিউ দেখানো হয়। ইন্টারভিউয়ার বলে, সবাইকে ভালোভাবে যাচাই করো। কাপ সাইজ বিয়ের বেশি হলে চলবে না, পায়ের দৈর্ঘ্য 1 মিটারের বেশি হবে না, কোমর 61 সেন্টিমিটারের কম না, আর মুখ যদি একদম নিখুঁত হয় তাহলে সে আগেই বাদ, নিখুঁত হলে আউট হয়ে যাবে। একটা মেয়েকে ইন্টারভিউয়ার বলে, বেরিয়ে আসো, এখানে দাঁড়াও, কেন এত অদ্ভুত লাগছে তোমাকে? মেয়েটি বলে, আমার নাম ক্লোডিয়া। ফেং এর হবু স্ত্রী জিজ্ঞেস করে, মাস্ক কেন পরেছ? ইচ্ছে করে সাজগোজ করেছ? ভয় পাচ্ছ যে আমি তোমাকে দেখে ফেলবো? ইন্টারভিউয়ার তার মাস্ক খুলে দেখে বলে, এত কুৎসিত চেহারা কোথা থেকে এলো? তুমি কিভাবে মিংশন গ্রুপের আবর্জনা নাও তো, যে কেউ ঢুকতে পারে? ক্লোডিয়া বলে, দুঃখিত, আমার সত্যিই চাকরিটা দরকার। ইন্টারভিউয়ার বলে, বেরিয়ে যাও, তোমার মুখ আমাকে সিক করে দিচ্ছে। ফেংয়ের হবু স্ত্রী মানে লি বলে, থামো, আসলে তোমার মুখটা আমার পছন্দ হয়েছে। ইন্টারভিউয়ার বলে, ঠিক আছে মিস লি। লি টিনাকে বলে, ওকে উপরে নিয়ে যাও। এরপর সেখানে ফেংয়ের আগের সহকারীকে আনা হয়। সে লিয়ের সাথে বেইমানি করেছে, তাই তার মুখে পানি ঢেলে তার বুকে পাড়া দিয়ে সবাইকে বলে, সবাই ভালো করে দেখো, প্রেসিডেন্ট ফেংয়ের হবু স্ত্রীর সামনে সেক্রেটারি হয়ে আচরণ ঠিক রাখবে, না হলে তোমাদের কন্ডিশনও এমনই হবে, বুঝেছো? টিনা বলে, প্রেসিডেন্ট ফেং নিজে তোমার ইন্টারভিউ নেবেন। এরপর ইন্টারভিউর দিন দেখানো হয়। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, প্রেসিডেন্ট ফেং এদের তথ্য শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সাজানো হয়েছে। এই বলে তার সাথে একটি ফাইল ধরিয়ে দেয়। ফেং সবাইকে বলে, আগামীকাল আমি এআই টেক সামিটে যাব। তোমার কাছে 10 মিনিট আছে প্রতিদ্বন্দ্বীদের জন্য তথ্য সংগ্রহ করার। তুমি কাকে বেছে নেবে? তারা সবাই বিব্রত হয়ে যায়। ক্লোডিয়া এগিয়ে এসে বলে, ডিংহুই ফিনান্সিয়াল, পুরনো প্রতিষ্ঠান, শক্তিশালী পুঁজি, উইচারি ইন্টেলিজেন্স, নতুন কোম্পানি, টেক সুবিধা আছে, আর সিংহাও টেক এআই ক্ষেত্রে নতুন প্রবেশ করেছে। ফেং অবাক হয়ে তার কাছে যায় এবং বলে, তোমার গায়ে অন্ধটা কি? অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবে, প্রেসিডেন্ট ফেং পারফিউম পছন্দ করে না। আমরা দেখতে পাই ক্লোডিয়া গোলাপের পাপড়ি এবং পারফিউম নিয়ে গোসল করে। ফেং তাকে জিজ্ঞেস করে, তুমি কি পারফিউম দিয়েছ? ক্লোডিয়া বলে, না, এটা আমার বডি ওয়াশ থেকে আসছে। ফেং তাকে সিলেক্ট করে নেয়। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, কাল থেকে কাজ শুরু করো। একজন ইন্টারভিউ দিতে আসা মেয়ে বলে, বলেছিলাম না প্রেসিডেন্ট ফেং শুধু মিস লিকেই পছন্দ করেন, সে তো সবচেয়ে কুৎসিত সেক্রেটারিকেও নিয়োগ দিয়েছে। আরেকজন বলে, আমি সত্যি মিস লিকে হিংসা করি। প্রেসিডেন্ট ফেং এর মতো মানুষ, হ্যান্ডসাম, ধনী, একেবারে ইউনিক, আর সে খুব বিশ্বস্ত, শুধু তাকে ভালোবাসে। ক্লোডিয়া এগুলো শুনে বলে, একজন পুরুষের ভালোবাসা সম্ভবত সবচেয়ে অবিশ্বাস্যযোগ্য জিনিস। আমরা অতীতের একটা ঘটনা দেখতে পাই। সেখানে একটি ছোট্ট বাচ্চা ক্লোডিয়ার মায়ের খাবারে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলে এবং বলে, ওই নাক গলানো মহিলা শেষ পর্যন্ত মরে গেছে, এখন থেকে এই বাড়ির গৃহকর্ত্রী হবে আমার মা। আমরা জানতে পারি লি মূলত সেই ছোট বাচ্চাটা। লির মা ক্লোডিয়ার বাবাকে ফাঁসিয়ে বিয়ে করেছিল এবং লি তার মাকে মেরেছে। ক্লোডিয়া বলে, লি ওয়েই, তোমার মা আমার বাবাকে প্রলুব্ধ করেছিল, আর তুমি আমার মায়ের মৃত্যুর কারণ। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছ, এবার আমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নিব। ফেং হাসিং, আশা করি তুমি সহজে ফাঁদে পড়বে না, তাহলে খেলাটা আরও মজার হবে। পরের দিন সে তার প্রথম কাজে যায়। সে ফেংয়ের চেম্বারে যায়। সেখানে গিয়ে একটি ড্রয়ার খুলে। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট বলে, সেক্রেটারি ক্লোডিয়া, এটা মিস লিয়ের ড্রয়ার, দয়া করে টাচ করবেন না। ক্লোডিয়া ক্ষমা চায়। ফেং ক্লোডিয়াকে বলে, আবার বলছি, শুধু কাজ করো, অন্য কোনো চিন্তা না, ঠিক আছে? ক্লোডিয়া বলে, জি। কফি শেষ হয়, তাই কফির কাপ নিয়ে ক্লোডিয়া বলে, প্রেসিডেন্ট ফেং আপনাকে আরও কফি এনে দিচ্ছি। নতুন কফি এনে দেয় সে। ফেং তাকে একটা ডকুমেন্ট দিয়ে বলে, এটা মার্কেটিং ডিপার্টমেন্টে দিয়ে আসো। ক্লোডিয়া বলে, জি, দিয়ে আসছি। এই বলে সে মার্কেটিং ডিপার্টমেন্টের দিকে যেতে থাকে। তাকে দেখে লি বলে, আমি ভাবিনি তুমি সত্যি নির্বাচিত হবে, কিন্তু ঠিক আছে, তোমার এই মুখটা দেখে বমি পেতে হয়, তাই মনে হয় তুমি কিছু অসভ্য কাজ করবে না। ক্লোডিয়া বলে, ঠিক বলেছ মিস লি, আর যেহেতু তুমি আমাকে বেছে নিয়েছ, আমি কিভাবে তোমাকে হতাশ করতে পারি? লি বলে, ভালো, বুঝেছ। মনে রেখো, ফেংয়ের সেক্রেটারি হিসেবে সবসময় নজর রাখবে, ওই ধরনের মেয়েদের আর ওর কাছে আসতে দেবে না। ক্লোডিয়া বলে, টেনশন করো না, প্রেসিডেন্ট ফেংয়ের উপর আমি নজর রাখবো, আমি থাকলে কোনো নারী ওনার কাছে আসতে পারবে না। তখন সেখানে প্রেসিডেন্ট ফেং আসে। তাকে দেখে লি তার কাছে গিয়ে বলে, তুমি এসেছো, আমি আজ বিকেলে শপিং করতে চাই, তুমি আমার সাথে যাবে? ফেং বলে, পরে, আমার একটা মিটিং আছে। লি বলে, কিন্তু তুমি তো বলেছিলে আমি যা চাই তুমি তাই করবে। ফেং তার অ্যাসিস্ট্যান্টকে বলে, লিন, মিটিংটা পিছিয়ে দাও, সবাইকে বাতিল করতে বলো। অ্যাসিস্ট্যান্ট বলে,
জি প্রেসিডেন্ট ফিং। এরপর তারা সেদিনই শপিংয়ে চলে যায়। দুপুরে ক্লডিয়া খাবার নিতে গিয়ে বলে, প্রেসিডেন্ট ফিং আপনার লাঞ্চ এসেছে। ফিং বলে, ডেস্কে রেখে দাও। সে খাবার বের করে তাকে খাইয়ে দিতে চায়। এটা দেখে ফিং দাঁড়িয়ে গিয়ে বলে, সেক্রেটারি ক্লডিয়া, একটু সম্মান দেখাও, এভাবে কিছু পাওয়ার আশা করো না। ক্লডিয়া বলে, প্রেসিডেন্ট ফিং, শিডিউল অনুযায়ী আপনাকে দেখাশোনা করা আমার রেসপন্সিবিলিটি, নাকি আপনি বলছেন এই অফিসে আমার অন্য কোনো ইন্টেনশন আছে? ফিং বলে, বোকার মতো কথা, যদি এটাকে দায়িত্ব মনে করো তাহলে ঠিক মতো করো। ক্লডিয়া তাকে খাইয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর ক্লডিয়া বলে, প্রেসিডেন্ট ফিং, একই পেজ আপনি অনেকক্ষণ ধরে দেখছেন, কোনো সমস্যা? ফিং বলে, আমার পেট ভরে গেছে, আপনি যেতে পারেন। তখন ক্লডিয়া মাথা ঘুরে পড়ে যেতে চায়। ফিং তাকে সামলে নেয়। ক্লডিয়া বলে, সরি প্রেসিডেন্ট ফিং, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মাথা ঘুরছে। ফিং বলে, কাজের জন্য এসব করতে হয় না। ক্লডিয়া সেখান থেকে চলে যায়। যেতে যেতে ক্লডিয়া মনে মনে বলে, ফিং সে ফাঁদে পড়েছে। যাবার পথে লি তাকে আটকায় এবং বলে, সেক্রেটারি ক্লডিয়া আজ বিকেলে হানচিং আমার সাথে শপিংয়ে যাবে, এই ফাইলগুলো তুমি সাজিয়ে ক্লায়েন্টের কাছে পাঠাও। সে বলে, কিন্তু মিস লি, এগুলো তো আপনার করা উচিত। লি বলে, কোনো কিন্তু না, যদি এটা শেষ করতে না পারো তাহলে আর কোম্পানিতে আসার প্রয়োজন নেই। ক্লডিয়া বলে, জি মিস লি। ক্লডিয়া সেই কাগজটিকে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে লিও ফেং শপিংয়ে গেছে। তখন ফেংয়ের ফোনে একটা কল আসে। সে বলে, আমি এখনই যাচ্ছি। লি বলে, ঠান্ডা আবহাওয়া, এত দেরি হয়ে গেছে, তুমি আমার সাথে বাড়ি যাচ্ছ না? ফেং বলে, কাজে একটা জরুরি বিষয় আছে। ড্রাইভারকে বলে, মিস লিকে বাড়ি পৌঁছে দাও। ড্রাইভার বলে, মিস লি দয়া করে গাড়িতে উঠুন। ফেং তার সেক্রেটারিকে কল দিয়ে বলে, মিস্টার লিন আমাকে অফিসে ফিরিয়ে নিয়ে যান। পরবর্তীতে অফিসের সিন দেখানো হয়। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, প্রেসিডেন্ট ফিং, আজ বিকেলে ক্লায়েন্টের কাছে পাঠানো ডাটায় বড় একটা প্রবলেম হয়েছে, কিছু ইম্পর্টেন্ট তথ্য নেই, তারা বলেছে ঠিক না করলে চুক্তি একতরফাভাবে বাতিল করবে। ফিং জিজ্ঞেস করে, এর দায়িত্ব কে নেবে? অ্যাসিস্ট্যান্ট বিব্রত হয়ে বলে, জি মিস লি। ফিং তার চেম্বারে গিয়ে ক্লোডিয়াকে দেখতে পায় এবং জিজ্ঞেস করে, তুমি কি করছো? তুমি অনেক বেশি সাহসী হয়ে গেছো। ক্লোডিয়া একটি ফাইন দেখিয়ে বলে, প্রেসিডেন্ট ফিং, যেটা এখানে, আমি ফাইল অনুযায়ী সব সাজিয়ে দিয়েছি। নিজে নতুন ক্লায়েন্ট কন্ট্রাক্টের একটা খসড়াও করেছি, যাতে আমাদের আন্তরিকতা বোঝানো যায়। আমি নিজেই 3% লাভ ছেড়ে দিয়েছি, কোনো সমস্যা আছে কিনা দেখে নিন। ফিং অবাক হয়ে বলে, তুমি অফিসে এসবই করছিলে? ক্লোডিয়া বলে, যেহেতু আপনার কাছে মিস লিয়ের সাথে ডেটা করা কাজ থেকেও গুরুত্বপূর্ণ, তাই আপনার কাজ আমি হালকা করে দিলাম। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সম্পর্কে বলতে চাই, যেখানে আপনারা ক্রিকেট, ফুটবল এবং টেনিসের মতো গেমগুলোকে লাইভে উপভোগ করতে পারবেন। এবং যদি এখানে আপনাদের প্রেডিকশন সঠিক হয়ে যায়, তাহলে এখানে আপনারা আইফোন, ল্যাপটপ এবং BMW সহ আরও অনেক নগদ পুরস্কার পেতে পারেন। এখানে রয়েছে ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার এবং 21-এর মতো আরও আকর্ষণীয় গেম। আর আমার এক্সক্লুসিভ কোড WKE100 ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতেই পেয়ে যাচ্ছেন 24,000 টাকা পর্যন্ত বোনাস। এখানে আপনারা বিকাশ, রকেট, নগদ, ব্যাংক এবং পেপ্যালের মতো সহজ পদ্ধতির মাধ্যমে আপনাদের জেতা টাকা তুলতে পারবেন। আর 24/7 কাস্টমার সার্ভিস তো থাকছেই। সো চেক আউট মাই পিন, কমেন্ট, রেজিস্টার, বি সেফ অ্যান্ড এনজয়। ফিং ফাইলটি হাতে নিয়ে চেক করে এবং অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলে, একটা সেলস ডিপার্টমেন্টে দিয়ে আসো। আরও বলে, কালকে ডেট বাতিল করো। ওকে বলো আমার আরও ইম্পর্টেন্ট কাজ আছে। ক্লোডিয়া সেখান থেকে যেতে চায়, তখনই তার মাথা ঘুরে যায়। ফিং তাকে কোনো মতে সামলায়। ক্লোডিয়া বলে, সরি প্রেসিডেন্ট, আমি ফাইল সাজাচ্ছিলাম, একটু হাইপোগ্লাসেমিক হয়ে গেছে। ফিং তাকে তার চেয়ারে বসিয়ে লিয়ের ড্রয়ার থেকে চকলেট বের করে তাকে খেতে দেয়। ক্লোডিয়া প্রথমে বলে, না প্রেসিডেন্ট ফিং, এটা তো মিস লিয়ের, আমি নিতে পারবো না। ফিং বলে, তোমার স্বাস্থ্যটাই বেশি ইম্পর্টেন্ট, এখন থেকে আমার ড্রয়ারে যা আছে যে কোনো সময় ইউজ করতে পারো, বেশি কিছু ভাবা দরকার নেই। সেক্রেটারি হিসেবে আমি শুধু চাই তুমি আমার অফিসেই সেন্সলেস হয়ে পড়ো, এরকম কিছু না হোক। এই বলে ফিং সেখান থেকে চলে যায়। ক্লডিয়া চকলেট নিয়ে সেটা খেয়ে চকলেটের খোসায় লিপস্টিকের দাগ লাগিয়ে দেয়। এরপর সেটিকে লিয়ের ড্রয়ারে রেখে দেয়। এরপর সেখান থেকে চলে যায়। লি ফিংয়ের চেম্বারে এসে কিছু খুঁজতে থাকে। ফিংয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, আমি তো বলেছি প্রেসিডেন্ট ফিং এখানে নেই, তুমি বিশ্বাস করছো না কেন? লি বলে, ফিং স্পষ্ট বলেছিল আজ সে আমার সাথেই থাকবে, হঠাৎ কেন বাতিল করলো? তার কাছে কি আমি আদৌ গুরুত্বপূর্ণ? অ্যাসিস্ট্যান্ট বলে, স্যারের আজকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, এজন্য সে আপনাকে সময় দিতে পারছে না। লি তার ড্রয়ারে সে লিপস্টিক মাখানো চকলেটের খোসা দেখতে পায়। অবাক হয়ে বলে, এটা কি? আমি তো বলেছিলাম এই ড্রয়ারটা শুধু আমার, অন্য কোনো নারী কেন এটা টাচ করেছে? এটা এখানে রেখে গেছে কে? অ্যাসিস্ট্যান্ট বলে, এটা অসম্ভব, সাধারণত প্রেসিডেন্ট ফিং কাউকে এই ড্রয়ার ছুতে দেন না, আপনি নিজেই রেখে ভুলে গেছেন নাকি? লি তাকে থাপ্পড় দিয়ে বলে, আচ্ছা তুমি কি আমাকে বোকা ভাবছো? বলো সেই নারীটাকে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি সত্যি জানি না। লি তার কলার ধরে বলে, অ্যাক্টিং করছো তাই না? আজ আমাকে বলতে হবে সম্প্রতি কোন কোন নারীর সাথে ফিং দেখা করেছে, না বললে আমি ওকে দিয়ে তোমাকে বরখাস্ত করব। ক্লডিয়া সেখানে আসে এবং বলে, মিস লি দয়া করে রাগ করবেন না, আপনি প্রেসিডেন্ট ফিংকে ভুল বুঝছেন, আমি গ্যারান্টি দিচ্ছি তিনি কখনো অন্য নারীদের কাছে আসতে দেননি, নিশ্চয়ই কি ইচ্ছে করে ঝামেলা করছে, আপনি চাইলে আমি ইনভেস্টিগেশন করব, আপনাকে উত্তর এনে দেব। লি বলে, তোমার একদিন সময়, যদি কিছু খুঁজে না পাও তাহলে তুমি ওর সাথে চলে যাবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। ক্লডিয়া জিজ্ঞেস করে, অ্যাসিস্ট্যান্ট লিন তোমার মুখ ঠিক আছে, বরফ লাগবে?
অ্যাসিস্ট্যান্ট বলে আমি ঠিক আছি। প্রেসিডেন্ট ফেং এখনও ব্রাঞ্চ অফিসে আছেন, আমাকে কিছু নথি দিতে হবে। ক্লোডিয়া বলে আমি পাঠিয়ে দিই। অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে। এই বলে তাকে ডকুমেন্ট দিয়ে দেয়। তারপর সে বাথরুমে গিয়ে তার আসল চেহারা বের করে। আমরা দেখতে পাই সে আসলে একজন সুন্দরী, ছদ্মবেশে সে এখানে এসেছে। ডকুমেন্টগুলো নিয়ে প্রেসিডেন্টের কাছে গিয়ে বলে প্রেসিডেন্ট ফেং আমি নথিগুলো নিয়ে এসেছি। ফেং তার মুখ দেখে অবাক হয়ে বলে সেক্রেটারি ক্লোডিয়া তোমার মুখটা। ক্লোডিয়া বলে আমার মুখে কি কোনো সমস্যা আছে? ফেং বলে তুমি ইচ্ছে করে কুৎসিত সেজেছ। ক্লোডিয়া বলে সরি প্রেসিডেন্ট ফেং, আমার সত্যি চাকরিটা দরকার ছিল। ফেং বলে তোমার জানা উচিত আমি ষড়যন্ত্রকারী নারীদের ঘৃণা করি, তুমি যেতে পারো। ক্লোডিয়া বলে দুঃখিত প্রেসিডেন্ট ফেং। ফেং গাড়িতে উঠে সেখান থেকে চলে যেতে চায়। তখনই কিছু গুন্ডা এসে ক্লোডিয়াকে ডিস্টার্ব করতে থাকে এবং বলে এই সুন্দরী একা নাকি, আমাদের সাথে একটু ড্রিঙ্ক করবে, চলো আমাদের সাথে যোগ দাও। ক্লোডিয়া বলে সরে দাঁড়াও, আমার বয়ফ্রেন্ড এখানেই আছে। গুন্ডাগুলো বলে ওফ মিথ্যা বলছো নাকি, আমার তো তোমার বয়ফ্রেন্ড দেখছি না, এনে দেখাও না। এই বলে তারা ক্লোডিয়ার হাত ধরে টানতে থাকে। ক্লোডিয়া বলে ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছেড়ে দাও, হাত ছাড়ো, দূরে যাও। এসব দেখে ফেং সহ্য করতে না পেরে গাড়ি থেকে নেমে গুন্ডাগুলোকে মারতে শুরু করে। একটা গুন্ডা বলে তুমি কে, আমাকে মারছো কেন? ফেং বলে আমি ওর বয়ফ্রেন্ড। আরেকটা গুন্ডাকে বলে দোস্ত সে তো মিংচুয়ান গ্রুপের লোক। সেই গুন্ডাটি বলে ফেং প্রেসিডেন্ট ফেং। এটা শুনে প্রথম গুন্ডাটি বলে ওকে জ্বালানো যাবে না, চল চল তাড়াতাড়ি চল। ফেং তার ব্লেজার খুলে দিয়ে বলে এটা পরে নাও, ঠান্ডা লাগলে কাল কাজ করতে পারবে না। ক্লোডিয়া বলে ধন্যবাদ প্রেসিডেন্ট ফেং, এ ধরনের ঘটনা আমি অনেকবার সামলেছি। কখনো কাজের জায়গাতেও মানুষ এমন করে, তাই নিজেকে কুৎসিত বানিয়ে রাখি যেন নিজেকে রক্ষা করতে পারি। ফেং বলে আমি তোমাকে ভুল বুঝেছিলাম, দুঃখিত, তোমার সাথে সত্যি অন্যায় হয়েছে। ক্লোডিয়া বলে এটা আপনার দোষ না, একজন আমার মতো নারীর ক্ষেত্রে কিছু পুরুষ আমাকে হয়রানি করতে চায়, কিছু নারী আমাকে ঈর্ষা করে, আমি অভ্যস্ত। ফেং বলে আমার সাথে থাকলে আর কুৎসিত শাস্তে হবে না, কেউ সাহস পাবে না তোমাকে জ্বালানোর জন্য। আগামীকাল অফিসে আমার কাপড় ফেরত দিও। আমরা বুঝতে পারি গুন্ডাগুলো ক্লোডিয়ারই ভাড়া করা। তারা এসে তাকে বলে তুমি তো বলোনি এর জন্য মার খেতে হবে, আরও টাকা দিতে হবে। ক্লোডিয়া বলে টেনশন করো না, সব পরিকল্পনা অনুযায়ী চলছে, টাকা পাবে। পরের দিন ক্লোডিয়া অফিসে গেলে লি তাকে বলে কুৎসিত মেয়ে এখনও কাপড় বদলাচ্ছিস, ফেসান্ট পাখি যতই পালক লাগাক ফিনিক্স হতে পারে না। ক্লোডিয়া মুখ ঢেকে বলে আমি খুঁজে পেয়েছি কে লিপস্টিকের দাগ রেখেছিল, আসলে সে এখানে তার আসল চেহারা নিয়ে এসেছিল। লি জিজ্ঞেস করে কে সে? ক্লোডিয়া বলে ওটা আমি। এরপর তাকে সে নিজের চেহারা দেখায়। তার আসল চেহারা দেখে লি বলে তুমি ইচ্ছে করে কুৎসিত সেজে হানচিং এর কাছে যেতে চেয়েছো, ওর সাথে ঘুমাতে চেয়েছো, তুমি কত খারাপ নারী। এই বলে সে ক্লোডিয়ার চুল ধরতে চায়। তখন সে তাকে ধাক্কা দিয়ে বলে শুরুতে তো মিস লি আপনি আমাকে বেছে নিয়েছিলেন, আপনাকে ধন্যবাদ না দিলে হয়, না হলে আমি কিভাবে প্রেসিডেন্ট ফেং এর কাছে পৌঁছাতাম। ক্লোডিয়ার পরা কোট টান দিয়ে লি বলে এগুলো হান ফেং এর কাপড়, খুলে ফেলো। ক্লোডিয়া তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে লি ওয়েই তুমি যাই বলো কোনো কাজ হবে না। গতরাতে প্রেসিডেন্ট ফেং তোমার সাথে ডেট বাতিল করেছিল আর পুরো রাত আমার সাথে ছিল। এটা শুনে লি প্রচণ্ড আকারে রেগে গিয়ে গালিগালাজ করতে থাকে। লি উত্তেজিত হয়ে চিৎকার করে বলে কেউ আসো, কেউ আসো, ওকে টেনে বের করে দাও। দুজন বডিগার্ড এসে ক্লোডিয়াকে ধরে টেনে বাহিরে নিয়ে চলে যায়। এরপর তাকে তারা ধরে রাখে। লি হাতে একটি চাকু নিয়ে তাকে বলে আজ তোমার মুখ নষ্ট করে দেব, দেখি এরপর কিভাবে মানুষকে প্রলুব্ধ করো। অন্যদিকে ফেং চেম্বারে আসে এবং সেখানে কাপড় পরে থাকতে দেখে। তখনই তার অ্যাসিস্ট্যান্টকে বলে যাও লি ওয়েওয়ের কাছে যাও। এদিকে লি ক্লোডিয়াকে বলে আমার হাতে ছুরি আছে, এটা কোনো কাজে আসবে না। আরও টিনাকে বলে টিনা একটা পাত্রে পানি ফুটাও, একদম ফুটন্ত। টিনা বলে ঠিক আছে ম্যাডাম, আমি এখনই আনছি। এরপর টিনা গরম পানি নিয়ে আসে। ক্লোডিয়া বলে আমাকে ছেড়ে দাও। লি বলে ওকে ধরে রাখো। আবারও ক্লোডিয়া বলে আমাকে ছেড়ে দাও, থামো। লি ক্লোডিয়ার হাতে পাড়া দিয়ে তার মুখে গরম পানি ঢালবে, ঠিক তখনই সেখানে প্রেসিডেন্ট ফাং চলে আসে আর তার অ্যাসিস্ট্যান্টও চলে আসে। তাকে দেখে অবাক হয়ে মিস লি বলে তুমি এখানে কেন? ফেং বলে আমি যদি না আসতাম তাহলে তোমাকে এই অবস্থায় কিভাবে দেখতাম। মিস লি বলে আপনি ভুল বুঝছেন, এটা ওর দোষ। ক্লোডিয়া সব দোষ নিজের ঘাড়ে নিয়ে বলে দুঃখিত প্রেসিডেন্ট ফেং, সব আমার দোষ, দয়া করে আমাকে দোষ দেবেন না, আমি ওনার আদেশ মানিনি বলেই ও রেগে গেছে। ফেং জিজ্ঞেস করে কি ধরনের আদেশে কাউকে এমন শাস্তি দেওয়া হয়, তুমি গল্প বানাচ্ছ। ক্লোডিয়া বলে প্রেসিডেন্ট ফেং আর কিছু জিজ্ঞেস করবেন না, যাই হোক এটা আমারই দোষ। মিস লি যদি আমাকে সহ্য করতে না পারে তাহলে আমি চাকরি ছেড়ে দিই। ফেং বলে আমার অনুমতি ছাড়া কেউ তোমাকে কোম্পানি ছাড়তে বাধ্য করতে পারবে না, কেউ তোমাকে কোম্পানি থেকে বের করতে পারবে না। ক্লোডিয়া বলে কিন্তু মিস লি। ফেং জিজ্ঞেস করে সে আসলে তোমাকে কি করতে বলেছিল। ক্লোডিয়া বলে সে ভয় পায় আপনি অন্য নারীদের সাথে সম্পর্ক রাখবেন, তাই সে আমাকে আপনার গতিবিধি নজরদারি করতে বলেছিল। আমি মনে করি এটা আপনার প্রতি খুবই অন্যায়। লি বলে আমি এমন কিছুই বলিনি। অ্যাসিস্ট্যান্ট লিন তুমি ওকে এমন বাজে কথা বলতে দিলে? লিন বলে গতকাল মিস লি আপনার অফিসে খুব বড় ঝামেলা করেছিল। সে আগে পাগল হয়ে সেক্রেটারি জিয়াংকে টেনে নিয়ে জিজ্ঞেস করেছিল কোন কোন নারী আপনার সাথে কন্ট্যাক্ট করছে। লি আবারও অস্বীকার করে বলে আমি করিনি। ফেং বলে যথেষ্ট, শুধু এই কারণেই তুমি তাকে তোমার সাথে এমন আচরণ করতে দিলে। ক্লোডিয়া বলে তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে বিশ্বাসঘাতকতা করতে পারি না।
ফেং লিকে বলে, সত্যি বলতে তুমি আমাকে খুব হতাশ করেছো। লি বলে, হানফেং, তুমি আমাকে ভুল বুঝছো। আগে আমি তোমাকে কেমন ব্যবহার করতাম তোমার মনে নেই? তুমি এখন আগের মতো নেই। আমি তোমার আগের সেরূপটাই পছন্দ করি। এই বলে সে ক্লোডিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। লি এসব দেখে প্রচণ্ড রেগে যায় এবং গালাগালি করতে থাকে। টিনা বলে, মিস লি, প্রেসিডেন্ট ফেং যা বলল তার মানে কি? সে কি জানে তুমি ভান করছো? লি বলে, অসম্ভব। আমার সৎবোন অনেক আগেই মারা গেছে, কোনো প্রমাণ নেই, সে জানতেই পারে না। টিনা বলে, কিন্তু তুমি তো তার বাগদত্তা, তবুও সে তোমাকে বিয়ে করতে চাইছে না, আর এখন সে ক্লোডিয়ার পেছনেই লেগেছে। আমরা কি করব? লি বলে, ওকে শেষ করে দিই। ও যদি ওর বিছানায় যেতে চায় আমি তাকে দেখিয়ে দেব। এদিকে ফাং ক্লোডিয়াকে জিজ্ঞেস করে, তোমার হাত কি এখনো ব্যথা করছে? সে বলে, আমি ঠিক আছি। ফেং বলে, তুমি আগে বিশ্রাম নাও, এখানে অ্যাসিস্ট্যান্ট লিন যথেষ্ট। ক্লোডিয়া বলে, রাতের বিজনেস ডিনার খুব গুরুত্বপূর্ণ, সব কোম্পানির বড় বড় কর্মকর্তারা থাকবে, আমি সেটা মিস করতে পারি না, আমি এখানেই থাকবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিনে আমরা দেখি লি হাতে একটা মেডিসিন নিয়ে টিনাকে বলে, তুমি নিশ্চিন্তে এই ওষুধ কাজ করবে বলছো? টিনা বলে, টেনশন করো না, আমি ওয়েটারকে বলেছি প্রেসিডেন্ট ফেং এর পানীয়তে এটা মিক্স করে দিতে, একবার খেলে তার ইচ্ছা আসবে, তখন শুধু তুমি থাকবে। লি বলে, কিন্তু প্রেসিডেন্ট ফেং নারীদের ঘৃণা করে, দয়া করে সাবধানে ফাঁদে ফেলো। টিনা বলে, যদি সে বুঝে যায় তুমি তাকে ড্রাগ দিয়েছো? লি বলে, বাকি ওষুধ জিয়াংলিনের ব্যাগে ঢুকিয়ে দাও, তাহলে হানসিং ভাববে ও চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, আর আমি তাকে বাঁচিয়েছি। সবকিছুই ভেবেছো তুমি, এক ঢিলে দুই পাখি মরবে। ওয়েটার ওয়াইন দিয়ে বলে, প্রেসিডেন্ট ফেং আপনার খাবার উপভোগ করুন। এই বলে ওয়েটার সেখান থেকে চলে যায়। তারপর সেখানে ক্লোডিয়া এসে বলে, প্রেসিডেন্ট ফেং, যেহেতু আজ সবাই এখানে, আমি আপনাকে একটা টেস্ট দিতে চাই, চিয়ার্স। ফেং জিজ্ঞেস করে, আমাকে? ক্লোডিয়া বলে, সেদিন আপনি আমাকে বাঁচিয়েছিলেন, আপনি নিজেকে আমার বয়ফ্রেন্ড বলেছিলেন। ফেং বলে, এটা কিছুই না। ক্লোডিয়া বলে, আপনি আমার নায়ক, তাই এই পানীয়টা আপনার জন্য। ক্লোডিয়া বলে, প্রেসিডেন্ট ফেং, এখানে এত গরম কেন? এসি চালু করবেন? ফেং বলে, সেক্রেটারি ক্লোডিয়া, তুমি কি আমার ডকুমেন্টগুলো একবারও দেখেছো? ক্লোডিয়া তার ড্রেস খুলতে থাকে। এটা দেখে ফেং ঘাবড়ে গিয়ে তাকে সামলাতে চায়। তখন ক্লোডিয়ার মাথা ঘুরতে থাকে। ফেং দেখতে পায় তার ড্রাঙ্কে ড্রাগস মেশানো। ফেং তাকে কাপড় পরে নিতে বলে। ফেংকে সে জড়িয়ে ধরে। এরপর তারা একে অপরকে কিস করে। বাইরে টিনার কাছে লি জিজ্ঞেস করে, পরিকল্পনা কেমন? টিনা বলে, টেনশন করো না, সব সেট করা। এদিকে ক্লোডিয়া ফেংকে দূরে সরিয়ে দিয়ে বলে, তোমার তো আগে থেকে বাগদত্তা আছে। এরপর সে নিজের হাত কেটে ফেলে। ফেং অবাক হয়ে বলে, কেন নিজেকে কষ্ট দিচ্ছ? ক্লোডিয়া বলে, ফেং হানসিং, তুমি চাঁদের আলোর মতো, আমি তোমাকে ভুল পথে যেতে দিতে পারি না, কাউকে হতাশ করতে দিতে পারি না। এগুলো সে উত্তেজিত হয়ে যায় এবং চাকু নেওয়ার চেষ্টা করে। ফেং তাকে সামলায়। ক্লোডিয়া বলে, আমাকে ছেড়ে দাও। ফেং তাকে ছাড়ে না। তখনই সেখানে কেউ একজন আসতে থাকে। এটা রাজ পেয়ে ক্লোডিয়া বলে, এখন কি করব? আমি চাই না এভাবে কেউ আমাদের দেখুক। ফেং বলে, চলো এখান থেকে। এই বলে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসে। এরপর তাকে কিস করতে যায়। ক্লোডিয়া তাকে থামিয়ে দিয়ে বলে, ফেং হানসিং, তুমি ভুল করছো। ফেং বলে, ভুল বা ঠিক, আমি তোকে বাঁচাচ্ছি। ক্লোডিয়া মনে মনে বলে, ঝিঝি পোকা ধরতে গিয়ে পাখির শিকার হয়ে শেষ লাভ অন্যের। ফেং হানসিং শুধু ভাববে আমাকে ড্রাগ দেওয়া হয়েছে। সে কিভাবে জানবে এই ধূপে কিছু একটা সমস্যা আছে? আসলে যাকে ড্রাগ দেওয়া হয়েছে সে তো সে নিজেই। এরপর তারা ক্লোজ হয়। এদিকে লি টেবিলে এসে ফেংদেরকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। সেখানে অ্যাসিস্ট্যান্ট আসে, তাকে জিজ্ঞেস করে, অ্যাসিস্ট্যান্ট লিন, ফেং হানসিং কোথায়? লিন বলে, প্রেসিডেন্ট অসুস্থ ফিল করছে। সে মনে মনে বলে, ধুর, সে পান করে বুঝে গেছে কিছু ভুল আছে, সব প্রস্তুতি বৃথা, অসম্ভব। আজ যদি ফেং হানসিংকে না পাই, অন্তত জিয়াং লিয়াংশাংকে ফাঁস করব। লিন লিকে বলে, হাংসিং তো সবসময় সুস্থ থাকে, হঠাৎ অসুস্থ হলো কেন? ওই গ্লাসে কি ছিল? তাকে কি ড্রাগ দেওয়া হয়েছিল? লিন গ্লাসটি এনে দেখে বলে, ওয়াইনে প্রবলেম, এখনই খোঁজ নাও এটা কি। লি বলে, এই পাউডারটা আমি মনে করি এটা সেক্রেটারি ক্লোডিয়ার কাছে দেখেছি। অ্যাসিস্ট্যান্ট লিন সেক্রেটারি জিয়াংকে নিয়ে আসে, তার ব্যাগ থেকে এসেছে কিনা যাচাই করতে। এরপর মনে মনে বলে, ক্লোডিয়া, আজ তোমাকে সবকিছু হারাতে বাধ্য করব। এরপর তারা ফেংরা যে রুমে রোমান্স করছিল সেখানে যায়। তাদের আশাতে তারা বিব্রত হয়ে পড়ে। লি বলে, এই মহিলা এখানে লুকিয়ে প্রেম করছে, সবাইকে দেখাবো কতটা নির্লজ্জ। এরপর ক্লোডিয়াকে বলে, আজ কোম্পানির গুরুত্বপূর্ণ ডিনার, আর তুমি এখানে একজন পুরুষের সাথে একান্তে দেখা করছো। কিভাবে আমাদের কোম্পানিতে এমন নির্লজ্জ কর্মচারী থাকতে পারে? আজ সবাইকে দেখাবো এরা আসলে কি। ক্লোডিয়া বলে, না, দয়া করে আমাকে মারো বা বকো, কিন্তু ওর নাম নষ্ট করো না। লি বলে, একজন অচেনা লোককে তুমি এখনো রক্ষা করছো, কত নির্লজ্জ। আসলে তখনও লিন দেখতে পায় ছেলেটাকে। এখানে থাকা অন্যান্য লোকজন বলতে থাকে, মিউচুয়াল গ্রুপের সেক্রেটারি এত ঢিলেঢালা, মিস্টার ফেং কেন এমন কাউকে নিয়োগ দিয়েছে? এই লোকটা কে? কিভাবে এত ইম্পর্টেন্ট অনুষ্ঠানে ঢুকলো? এই সেক্রেটারি খুব সাহসী। এরপর সবাই ফেংকে দেখতে পায়। ক্লোডিয়া বলে, এটা মিস্টার ফেং এর দোষ না। ফেং বলে, আমি ইচ্ছে করে করেছি, ওর সাথে কোনো কানেকশন নেই। ক্লোডিয়া অবাক হয়ে বলে, মিস্টার ফেং, কি বলছেন? আমার জন্য আপনি নিজের সুনাম নষ্ট করতে চান? লি রেগে বলে, আমার বাগদত্তাকে প্রলুব্ধ করার সাহস কিভাবে পেলে? ফেং হানসিং, তুমি আমাকে একটা ব্যাখ্যা দেবে না? আমার সামনে এমন করছো, ব্যাখ্যা দাও। ফেং বলে, তুমি নিজেই জানো। লি বলে, ওই সেই তো তোমাকে ড্রাগ দিয়েছে,
আমি তোমাকে বাঁচাতে এসেছি। তারপর লি ক্লোডিয়ার ব্যাগ থেকে ড্রাগের বোতল বের করে সবাইকে দেখিয়ে বলে, দেখো এই মেয়েটাই মিস্টার ফেংকে ড্রাগ দিয়েছে, তার সাথে শুতে চেয়েছে। হানচেং ওকে বিশ্বাস করো না। ফেং বলে, লি ওয়ে, তুমি কি আমাকে বোকা ভাবছো? যদিও সত্যি দোষী হতো তবে সে নিজেকে কেন আঘাত করে আমাকে রক্ষা করত? আমি এসব ষড়যন্ত্র ঘৃণা করি। এখন তুমি আমার উপরেই এসব চালাচ্ছ। এরপর তার অ্যাসিস্ট্যান্টকে বলে, অ্যাসিস্ট্যান্ট লিন, মিস লিকে নিয়ে যাও। সেখানে থাকা লোকজন বলতে থাকে, আমি শুধু শুনেছি মিস্টার ফেং খুব নৈতিক বাগদত্তা, কিন্তু এখন মনে হচ্ছে আসলে তেমন কিছুই না। এরপর দেখা যায় আসলে মিস লি বেশি বাড়াবাড়ি করেছিল। সে তো ফ্রাঙ্ককে ড্রাগ পর্যন্ত দিয়েছিল। যতই ভালো মানুষ হোক কেউ এটা সহ্য করবে না। দেখে মনে হচ্ছে বাগদত্তা সেক্রেটারি থেকেও খারাপ। এসব বলে তারা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ক্লডিয়া লিকে বলে, ধন্যবাদ, তুমি যদি না থাকতে তাহলে আমি এই সুযোগ পেতাম না। এই বলে সেও সেখান থেকে চলে যায়। পরে লি ফেংয়ের জন্য কেক বানিয়ে নিয়ে এসে নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিতে চায়। ক্লোডিয়া কায়দা করে ফেংকে সেই কেক না খাইয়ে মিটিংয়ে পাঠিয়ে দেয়। এটা দেখে তো লি পুরো রেগে আগুন হয়ে যায়। মিটিংয়ে লি ফেংকে বলে, কি ব্যাপার, আমি বুঝলাম না, তোমার এত সাহস কোত্থেকে হয়েছে? তারপর আবার দেখা যায় লি ফেংকে বলে ক্লোডিয়াকে নিজের দলে নিয়ে নেয়। এরপর তাকে একটি ডকুমেন্ট বানিয়ে নেয় যেটা একটি ক্লায়েন্টকে দিতে হবে। এরপর যখন সে ডকুমেন্টে ক্লায়েন্টকে দেওয়ার সময় আসে তখন সে ডকুমেন্টের জায়গায় কিছু খারাপ ছবি দিয়ে দেয় লি। ক্লোডিয়া সেগুলো চেক না করেই ক্লায়েন্টকে দিয়ে দেয়। এতে তাদের সঙ্গে ক্লায়েন্টের সব ডিল ক্যান্সেল হয়ে যায়। লি মূলত তাকে ফাঁসানোর চেষ্টা করছিল। সে সব কথা দিয়ে মিস্টার ফেংকে জানায়। তখনই মিস্টার ফেং এসে তাকে বলে, ক্লোডিয়া হসপিটালে ভর্তি, ক্লায়েন্ট ডিল ক্যান্সেল করেছে, এই টেনশন হচ্ছে সে অসুস্থ হয়ে পড়েছে। ফেং দ্রুত হসপিটালে যায় এবং তাকে সব কাজ দূর হতে রেস্ট নিতে বলে। উল্টো লিকে রাগ করে সেখান থেকে সে চলে আসে। লি তার বাবা মা এবং ভাইয়ের কাছে গিয়ে সবকিছু বলে। তার ভাই বোনের অপমানের প্রতিশোধ নিতে চায়। তার ভাই ফেংদের বাড়িতে আসে, খাওয়া দাওয়া করে সবাই একসাথে বসে। তখন সে ক্লোডিয়াকে বলে, ভান করার দরকার নেই, আমি জানি তুমি কেমন মানুষ। তুমি শুধু তোমার চেহারা কাজে লাগিয়ে কোনো ধনী লোককে ধরতে চাইছো, টাকা পয়সা পরিবারে বিয়ে করতে চাইছো। শোনো, হানশেংকে চুরি করার কথা ভুলেও ভেবো না। লি ওয়ে যা বলতে পারে আমি কেন পারবো না? তবে হানশেংকে না পেলেও তোমাকে আমার বেশ মজার লাগছে। আজ রাতে আমার ঘরে এসো, এই 5 মিলিয়ন তোমার। ক্লোডিয়া বলে, তুমি কি বলছো জানো? ভাই বলে, আমার মনে হয় এটাই তো কম। চিন্তা করো না, আমাকে ভালোভাবে খুশি করলে 10 মিলিয়ন 50 মিলিয়ন সবই তোমার। ক্লোডিয়া বলে, ঠিক আছে মিস্টার লি, আজ রাতে দেখা হবে তাহলে। রাতে ক্লোডিয়া মিস্টার লির রুমে যায়। তাকে দেখে মিস্টার লি বলে, সাজগোজ করেছো, এখনো নিষ্পাপ সেজে আছো? ক্লোডিয়া বলে, মিস্টার লি, আমি বলতে এসেছি আপনি এটা করতে পারেন না। আমি আপনার সেক্রেটারি, আপনি যা করেছেন সেটা। মিস্টার লি বলে, আজে বাজে কথা বলা বন্ধ করো। সেক্রেটারি হলেই কি ফেং হানশেংকে পেতে পারবে? তুমি তো নিজেই চলে এসেছো, এখন লাজুক সেজো না। তুমি কি সত্যি ভাবছো আমি তোমার সাথে ঘুমাতে চাই? আমি তোমাকে এখানে ডেকেছি শুধু শিক্ষা দেওয়ার জন্য, যেন বুঝতে পারো কিছু মানুষকে নিয়ে খেলতে নেই। লি সেখানে 2জন গুন্ডা নিয়ে আসে এবং বলে, তুমি যে কারোর জন্যই খেলনা, দেখি হানশেংকে এখন প্রলুব্ধ করতে পারো কিনা। ক্লোডিয়া বলে, লি ওয়ে, তুমি কাউকে আঘাত করবে। মিস্টার লি তাকে ধাক্কা দিয়ে খাটে শুয়ে দেয় এবং বলে, নিজেকে এত নির্দোষ দেখানোর দরকার নেই, তোমাদের মতো মেয়েরা এমন ব্যবহারেরই যোগ্য। এরপর সে গুন্ডা দুটো তার সাথে খারাপ কাজ করতে চায়। লি বলে, আমি এক্ষুনি তোমার ভিডিও রেকর্ড করব, দেখি পরে হানশেং এটা দেখে কি ভাবে। ক্লোডিয়া বলে, লি ওয়ে এটা করতে পারো না, তুমি অনুতপ্ত হবে। মিস্টার লি বলে, তাড়াতাড়ি করো, সময় নষ্ট করো না। ক্লোডিয়া বলে, আমাকে ছেড়ে দাও। ঠিক তখনই সেখানে ফেং চলে আসে এবং গুন্ডা দুটোকে মেরে সরিয়ে দেয়। মার খেয়ে গুন্ডাটি বলে, কে আমাকে মারার সাহস পেল? মিস্টার লি অবাক হয়ে বলে, হানশেং। ফেং বলে, তুমি কি মনে করেছো নিজেকে আমার নাম বলার যোগ্য নাও? ফেং ক্লোইজিকে বলে, আমি দেরি করে ফেলেছি, তুমি আঘাত পেয়েছো, আমি আছি, তুমি যদি কাঁদতে চাও তাহলে কেঁদে ফেলো, হালকা লাগবে। সে কান্না করতে করতে বলে, ফেং হানশেং, তুমি ওকে জড়িয়ে ধরলে কিভাবে? সে শুধু সুন্দর বলে। ফেং বলে, আমি ভেবেছিলাম তুমি বদলেছ, কিন্তু তুমি আগের থেকেও খারাপ। এখন বুঝলাম তুমি আসলে কতটা নিষ্ঠুর, কিন্তু তুমি আগের থেকেও অনেক বেশি খারাপ হয়ে গেছো। মিস্টার লি বলে, প্রেসিডেন্ট ফেং, আপনি আমাকে সত্যি ভুল বুঝছেন। এ ব্যাপারে আমাদেরও কিছু দোষ আছে, কিন্তু আসল সমস্যা ও টাকা আর ক্ষমতা চায়। ও আমার রুম কার্ড নিয়েছিল, তাই এখানে এসেছে। ফেং সেই কার্ড দেখিয়ে বলে, এই কার্ডটা? মিস্টার লি বলে, এটা তোমার কাছে কেন? ফেং বলে, কারণ সেক্রেটারি ক্লোডিয়া আগেই আমাকে দিয়েছিল। সে বলেছিল আপনি তাকে ভুল বুঝেছেন, তাই আমাকে কার্ড দিতে হয়েছে। সে আপনাকে নিজে কথা বলতে চেয়েছিল, আমি চিন্তায় না থাকলে কি হতো কে জানে। লি বলে, অসম্ভব, না এটা ঠিক না, সে অভিনয় করছে, তাকে বোকা বানাতে দিত না। ক্লোডিয়া বলে, মিস্টার লি, আমি কি করেছি যে তুমি বারবার আমাকে আঘাত করছো? আপনি কি মিস্টার ফেং এর সাথে চলে যেতে পারেন? আমি চলে যাচ্ছি। ফেং তাকে আটকায় এবং বলে, যাওয়ার কথা তোমার না, অন্য কারো। লি বলে, ওর জন্য তুমি এটা করছো? মিস্টার লি বলে, প্রেসিডেন্ট ফেং, সব আমার পরিকল্পনা ছিল, আমি তাকে রুমে ডেকেছিলাম, সে আমাকে থামাতে এসেছিল। ফেং জিজ্ঞেস করে, এটা কি সত্যি? লি বলে, হ্যাঁ, আমি কাউকে আঘাত করতে চাইনি। সেক্রেটারি ক্লোডিয়া, তুমি আমাকে ভুল বুঝেছ। মিস্টার লি বলে, হ্যাঁ, সব দোষ আমার। লি ফেংকে বলে, তুমি এখনো আমাকে বিশ্বাস করো না? ছোটবেলায় যা করেছিলাম মনে আছে? ক্লোডিয়া বলে, মিস লিন যখন বলছে আমি বিশ্বাস করি, তুমি ইচ্ছে করে করনি।
প্রেসিডেন্ট ফেং, আমার জন্য ওকে কষ্ট দিও না। ফেং বলে, লি ওয়ে, আমি তোমাকে শেষবার বিশ্বাস করছি। এই বলে তাকে একটা জোরে ধাক্কা দেয়। ক্লোডিয়া মনে মনে লিকে বলে, এখনো সময় হয়নি, তোমার শেষটা আরো খারাপ করব। তারা তখন সেখান থেকে চলে যায়। বাসায় গিয়ে ক্লোডিয়া বলে, প্রেসিডেন্ট ফেং, আমি শুধু একজন সেক্রেটারি, আপনার পাশে থাকা ঠিক নাও হতে পারে। ফেং বলে, দেরি হয়ে গেছে, আপনাকে বাড়ি পৌঁছে দেব, উপরে গেস্ট রুম আছে, বিশ্রাম নাও। এরপর ফেংয়ের রুমে গিয়ে ক্লোডিয়া বলে, আমার কাপড় নোংরা, আপনার বাথরুম ব্যবহার করতে পারি, গোসল করতে চাই। ফেং বলে, সমস্যা নেই। ক্লোডিয়া বলে, ধন্যবাদ প্রেসিডেন্ট ফেং। এই বয়সে গোসল করতে যেতে লাগে। তখনই ফেং তাকে কাছে টেনে নেয়। ফেং মনে মনে ভাবে, আমি তো গোসল করেছি, তবুও কেন ওর গন্ধ যাচ্ছে না? এই গন্ধটা কি? হয়তো আমি সত্যি ওর প্রতি অনুভূতি অনুভব করছি, তাই ওর গন্ধও ভুলতে পারছি না। ক্লোডিয়া বলে, আমি জুঁই ফুল পছন্দ করি, বাড়িতে অনেক জুঁই ফুল লাগাই, আপনি সম্ভবত ফুলের গন্ধ পাচ্ছেন। এরপর অফিসের দৃশ্য দেখানো হয়। ক্লোডিয়া বলে, প্রেসিডেন্ট ফেং, আধা ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং আছে, কাপড় প্রস্তুত, বদলাতে সাহায্য করি। এই বলে টাই পরানোর সময় তার কাছে চলে আসে ক্লোডিয়া। ক্লোডিয়া বলে, দুঃখিত প্রেসিডেন্ট ফেং। লি সেখানে এসে বলে, আমি হানসিংয়ের জন্য এসেছি, ক্লোডিয়া তুমি অন্য কাজ দেখো। ক্লোডিয়া বলে, মিস লি, আজকের ক্লায়েন্ট খুব ইম্পর্টেন্ট, ভুল হতে দেওয়া যাবে না। একজন সাধারণ সেক্রেটারি থাকলে ক্লায়েন্ট ভাববে আমরা অবহেলা করছি। মিস লি, প্রেসিডেন্ট ফেং এর সাথে থাকলে আমি চলে যাচ্ছি। শুনেছি আজকের ক্লায়েন্ট শুধু সফল না, খুব সুন্দরীও। ফেং এর খেয়াল রেখো, কেউ যেন তাকে নিয়ে না যায়। এই বলে সে সেখান থেকে চলে যায়। মিস লি বলে, হানচেং, জানো কতদিন হলো তুমি আমার সাথে সময় কাটাওনি? ফেং বলে, তুমি কি পারফিউম লাগিয়েছো? লি বলে, এত গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য একটু তো লাগাতেই হয়, তাই না? ফেং বলে, তুমি তো জানো আমি এটা পছন্দ করি না। ক্লায়েন্ট এসে বলে, প্রেসিডেন্ট ফেং, দেরি হয়ে গেছে, দুঃখিত। ফেং বলে, অনেকদিন পরে দেখা মিস্টার লিয়াং, চুন গ্রুপের সাথে এই শক্তিশালী জোটের অপেক্ষায় আছি, ভরসা রাখুন চুন, আমরা আপনাদের হতাশ করব না। লি বলে, প্রেসিডেন্ট ফেং, গন্ধটা খেয়াল করেছেন? সম্ভবত ফুলের সুগন্ধ। ক্লায়েন্ট বলে, প্রেসিডেন্ট ফেং, কানের দুলগুলো আমার খুব পছন্দ হয়েছে, সত্যি খুব সুন্দর। ফাং তার অ্যাসিস্ট্যান্টকে বলে, অলিভিয়াকে যোগাযোগ করো, জুঁই ফুলের সাথে সে অন্য জোড়া কানের দুলটা কিনে ফেলো। লি বলে, হানচেং, আজ রাতে একসাথে বাড়িতে যাই, ঠিক আছে? এরপর তাকে ক্লোডিয়া কল করে আর বলে, যদিও তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে এই পৃথিবীতে আমি কার উপর ভরসা করব? ফেং বলে, কোথায় তুমি? হ্যালো। কল কেটে যায়। ফেং বিপদের আশঙ্কা দেখে সেখান থেকে ক্লোডিয়াকে বাঁচাতে যাবে। এটা দেখে লি বলে, আমি তোমার আসল বাগদত্তা, তুমি আমাকে এভাবে ফেলে গেলে প্রেসিডেন্ট লিয়াং আমাকে নিয়ে হাসাহাসি করবে। লি তার কথায় পাত্তা না দিয়ে ফেং ক্লোডিয়ার কাছে যায়। তাকে দেখে ক্লোডিয়া বলে, প্রেসিডেন্ট ফেং, আপনি কোথায় ছিলেন? আমি ভাবছিলাম আপনার কিছু হয়েছে, আপনি জানেন কিভাবে আমি কোথায় থাকি? ফেং বলে, সব কর্মচারীর ঠিকানা রেকর্ড করা আছে। ক্লোডিয়া বলে, মানে আপনি সব কর্মচারীর ঠিকানা মনে রাখেন? ফেং বলে, ফোন কেন করতে দিলে? ক্লোডিয়া বলে, দুঃখিত প্রেসিডেন্ট ফেং, আমি আমার মাকে ফোন করতে যাচ্ছিলাম, ভুল করে আপনাকে কল চলে গেছে। ফেং বলে, ভাবছো আমি বিশ্বাস করব? ক্লোডিয়া বলে, আমি সত্যি সরি, কাল অফিসে এসে ক্ষমা চাইব। ফেং একটি কেক দেখে জিজ্ঞেস করে, এটা কি? এবং সে বলে, দুঃখিত আমি জানতাম না, আসলে আজ তার জন্মদিন। ক্লোডিয়া বলে, ছোটবেলায় মা সবসময় আমার জন্মদিন উদযাপন করত। আমার 10 বছর বয়সে মা মারা যান, বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেন, তারপর থেকে কেউ আমার জন্মদিন সেলিব্রেট করেনি। আজও আমি একাই জন্মদিন কাটাচ্ছি। মাকে খুব মনে পড়ছিল, তাই তার নম্বরে কল দিয়েছিলাম, ভুল করে আপনার কাছে গেছে। আমি সাধারণত এমন করি না, কিন্তু আপনার সামনে নিজের কষ্টগুলো বলতে ইচ্ছে করে। ফেং ভাবে সে সবসময় শান্ত থাকে, কিন্তু আজ আমার সামনে খুব দুর্বল দিক দেখালো। আমাকে ছাড়া তার আসলে কেউ নেই। ক্লোডিয়া বলে, প্রেসিডেন্ট ফেং, আপনাকে মিস লির কাছে ফিরে যাওয়া উচিত। আমি ঠিক আছি, বহু বছর ধরেই একা আছি, অভ্যস্ত। ফেং তার পাশে বসে এবং বলে, তুমি একা না, আজ আমি তোমার জন্মদিন সেলিব্রেট করব। এরপর তারা একটা রেস্টুরেন্টে যায়। ফেং বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার জন্মদিন পালন করব। আমার পরিকল্পনা অনুসরণ করা উচিত, তাই না? সেখানে থাকা কর্মচারী এসে বলে, ইয়ং মাস্টার, আপনি ফিরে এসেছেন। এই কি ইয়াং ম্যাডাম? ফেং বলে, আন্টি ওয়াং ভুল বুঝছেন। ক্লোডিয়া তাকে থামিয়ে বলে, আজ আমার জন্মদিন প্রেসিডেন্ট ফেং, আপনি বলেছিলেন আমি একা থাকবো না, তাহলে আজ একদিন আমার পরিবার হতে পারবেন? ফেং রাজি হয়ে যায়। কর্মচারী খাবার এনে বলে, অনেক বছর পর ইয়ং মাস্টার একটা মেয়েকে বাড়িতে এনেছে। ফেং ক্লোডিয়াকে বলে, আপনার জন্য লংজেভিটি নুডলস বানিয়েছি, জন্মদিনে পুরো বাটি শেষ করতে হবে, আর এটাই হচ্ছে এখানকার নিয়ম এবং রীতি। এরপর সিন শিফট হয়। দেখা যায় ক্লোডিয়া সেটা খেয়ে বলে, বাহ, দারুণ হয়েছে তো, এটা খুবই সুস্বাদু, কে তৈরি করেছে? তখন সে বলে, আজ তুমি জন্মদিনে তারকা, আমি আজ তোমার সেক্রেটারি। তারপর তাকে কংগ্রাচুলেশন জানায়, তারপর তাকে খাইয়ে দেয়। সব কর্মচারীরা অনেক খাবার এনে বলে, আজ ম্যাডামের জন্মদিন। প্রেসিডেন্ট ফেং 1 ঘন্টা আগে কেক আর ফুল প্রস্তুত করতে বলেছিলেন। স্যার এত গুরুত্বপূর্ণ দিনে কিছু বলবেন না ম্যাডামকে? ফেং একটি ফুলের তোড়া দিয়ে তাকে বলে, তুমি সবসময় একা ছিলে, কিন্তু এখন থেকে আমি তোমার সাথে থাকবো সারা জীবন, আমি তোমাকে ভালোবাসি। সবাই তাদেরকে কিস করতে বলে। ক্লোডিয়া তাকে ছোট্ট একটা কিস করে। কর্মচারীরা বলে, কি উপহার এনেছেন ইয়ং ম্যাডামের জন্য? ক্লোডিয়া বলে, আমি তোমার সাথে জন্মদিন কাটাচ্ছি, এটাই তো সেরা উপহার। তারা বলে, না না, আপনার প্রথম নারী, উপহার ছাড়া চলবে না। ফেং একটা রিং বের করে, যেটা ফুলের ডিজাইন, এবং বলে, তুমি জুঁই ফুল পছন্দ করো বলেছিলে। ক্লোডিয়া বলে, না, এটা খুব দামি। ফেং বলে, আজ রাতে আমি তোমার বয়ফ্রেন্ড।
ক্লোডিয়া বলে, এখন থেকে প্রতি জন্মদিনে আমরা একসাথেই থাকবো। ফেং বলে, ঠিক আছে। পরের দিন অফিসের দৃশ্য দেখানো হয়, সবাই লিকে ঘিরে আছে। লি খুব রেগে বলে, গতরাতে আমি হানচেংকে 10 বারের বেশি ফোন দিয়েছি, সে ধরেনি। ওই মেয়েটা কিভাবে তাকে এমনভাবে ফাঁদে ফেললো? টিনা বলে, শান্ত হও। প্রেসিডেন্ট ফেং শুধু নতুন কিছু এমনভাবে চাইছিল, শেষ পর্যন্ত তুমিই তার স্ত্রী হবে। এরকম কিছুই না, সে শুধু সামান্য উপহার পেয়েছে। গতকাল তোমার জন্য জুঁই ফুলের দুল কিনেছে। তখন সেখানে ক্লোডিয়া আসে সেই দুল পরে। সেটা দেখে একজন বলে, এই দুলগুলো তো খুব সুন্দর। ক্লোডিয়া বলে, এগুলোই প্রেসিডেন্ট ফেং আমার জন্মদিনে দিয়েছে, কেমন লাগছে? লি বলে, এই দুল আমাকে দিয়েছে, ফেরত দাও। ক্লোডিয়া লিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে, কোম্পানি জিনিস চুরি করছো নাকি? যদি মনে করো এটা তোমার, তাহলে প্রেসিডেন্ট ফেংকে গিয়ে বলো, দেখো সে তার বাগদত্তার পক্ষে দাঁড়ায় কিনা। এই বলে সে সেখান থেকে চলে যায়। লি রেগে চিৎকার করে বলে, আমি চাই তুমি মরে যাও, ভয়ঙ্করভাবে মরো। টিনা বলে, মিস লি, ওকে শেষ করার জন্য একটা প্ল্যান আছে। কি প্ল্যান সেটা তখন বলা হয় না। এরপর সবাই কাজ শুরু করে। টিম লিডার লি এসে সবাইকে বলে, এই প্রজেক্ট এই কোয়ার্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সফল হলে সবাই প্রমোশন পাবে, না হলে চাকরি যাবে। ক্লোডিয়া বলে, টিম লিডার লি, এই প্ল্যান নিয়ে আমার একটা প্রপোজাল আছে। লি বলে, সেক্রেটারি ক্লোডিয়া, তুমি শুধু প্রেসিডেন্ট ফেং এর প্রতিনিধি, ভেবো না তুমি তার কেউ। ক্লোডিয়া বলে, এর মানে কি? একজন টিমমেট বলে, আমরা তোমাকে মিটিংয়ে বসতে দিয়েছি, সেটাই সম্মানের, না হলে আমরা কেন একজন নারীর সাথে বসবো? আরেকজন বলে, বসকে প্রলুব্ধ করে প্রমোশন পাওয়া মহিলা কোনো দক্ষতা রাখে না। চুপ করো, আমাদের সময় নষ্ট করো না। ক্লোডিয়া বলে, এটা কে বলেছে তোমাকে? টিম লিডার বলে, কোম্পানির সবাই তো জানে তুমি সেক্রেটারি জিয়াং শুধু প্রেসিডেন্ট ফেং এর নারী হতে চাও। শুনে রাখো, শুধু মিস লি প্রেসিডেন্ট ফেং এর বাগদত্তা। তোমার মতো মেয়েদের উচিত এমন মানুষ নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করা। মিটিং শেষ। এই বলে সবাই সেখান থেকে চলে যায়। সবাই যাওয়ার পর ক্লোডিয়া একা বসে ভাবে আর মনে মনে বলে, তো লি ওয়ে, এটাই তোমার চাল? হ্যাঁ, একদম বাচ্চাদের মতো। ঠিক আছে, মনে হচ্ছে আমাকে আরো কঠিন হতে হবে। এরপর অফিসের সবাই অনেক বিজি হয়ে পড়ে, কিন্তু আমরা লক্ষ্য করি কেউ ক্লোডিয়াকে পাত্তা দিচ্ছে না। টিম লিডারের হঠাৎ প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়। সে পেটে হাত দিয়ে বলে, আমার পেট ব্যথা করছে। সবাই বলে, তুমি ঠিক আছো? টিম লিডার লি এখন মঞ্চে উঠবে হোস্ট করতে, এটা খুব ইম্পর্টেন্ট। একজন বলে, আমরা শেষ, কোনো বিকল্প নেই, কি করব? টিম লিডার বলে, সেক্রেটারি ক্লোডিয়া, তুমি তো বলেছিলে তোমার হোস্টিং অভিজ্ঞতা আছে, আজ আমার বদলে তুমি করো। একজন টিমমেট বলে, অসম্ভব, সে শুধু পুরুষদের সাথে ঘুমাতে জানে, হোস্টিং কি করে জানবে? টিম লিডার বলে, হ্যাঁ ঠিক আছে। ক্লোডিয়া বলে, না এমন না। টিম লিডার লি যদি আমাকে বিশ্বাস করেন, আমি আজকের প্রেস কনফারেন্স হোস্ট করব, আমি পারবো। টিম লিডার বলে, তুমি এত সহজে রাজি হলে কিভাবে? ক্লোডিয়া বলে, কেন রাজি হব না, আমরা তো কোম্পানির জন্যই করছি। টিম লিডার লি যদি আমাকে বিশ্বাস না করেন, তাহলে কাজটা আমাকে দিলেন কেন? এতে তো কোম্পানির ক্ষতি হবে। টিম লিডার লি বলে, তা না, যেহেতু তুমি আমার হয়ে যাবে, আজকের প্রেস কনফারেন্স তোমার হাতে। তারপর আরও বলে, মিডিয়া আর টিম সবাই এখন ভেন্যুতে যাও। ক্লোডিয়া বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। এই বলে সে একটি ইউএসবি ড্রাইভ নিয়ে চলে যায়। এরপর সেখানে লি আসে। তাকে টিম লিডার বলে, ডিরেক্টর লি, আপনি যে ইউএসবি দিয়েছেন আমি ওকে দিয়ে দিয়েছি। লি বলে, ঠিক আছে, আমি সবাইকে দেখাবো কিভাবে জিয়াং ক্লোডিয়া নিজেকে অপমান করে। এরপরে দেখা যায় ক্লোডিয়া প্রেজেন্টেশনের জন্য তৈরি হয়ে আসে। তখন তাকে দেখে একজন বলে, আচ্ছা এটা কি সত্যি সেক্রেটারি ক্লোডিয়া? সে আসলে খুব সুন্দর। একজন টিম মেম্বার এসে বলে, প্রেস কনফারেন্স শুরু হতে যাচ্ছে, কিন্তু পিপিটি কাজ করছে না। সবাই ল্যাপটপে গিয়ে দেখতে পায় সব স্লাইড ফাঁকা। টিম লিডার লিও নেই, দর্শক আসছে, তারা কি করবে বুঝতে পারে না। একজন বলে, সব শেষ, যদি প্রেস কনফারেন্স ব্যর্থ হয় পুরো ইন্ডাস্ট্রি আমাদের ব্ল্যাকলিস্ট করবে। ক্লোডিয়া বলে, টেনশন করো না, আমার একটা সলিউশন আছে। তাকে জিজ্ঞেস করে, তুমি কি করতে পারো? ক্লোডিয়া বলে, প্রেসিডেন্ট ফেং এর অফিসে যাও, তার কম্পিউটারে পিপিটির ব্যাকআপ আছে। লি এটা দেখে রেগে যায় এবং বলে, আমি তোমাকে সফল হতে দেব না। ক্লোডিয়া মনে মনে বলে, লি হুয়াইউই, তাড়াতাড়ি করো, আমাকে হতাশ করো না। লি অফিসে গিয়ে ফেং এর চেম্বারে যায় এবং সবাইকে বলে, এখান থেকে কেউ ভেতরে আসবে না। এরপর দরজা লাগিয়ে সে ফেং এর ল্যাপটপ চেক করে এবং প্রচুর রেগে যায়। তখন সেখানে ফেং আসে এবং বলে, লি ওয়ে, তুমি কি করছো? লি বলে, ফেন হাংচেং, সেটা তো আমার জিজ্ঞেস করা উচিত, তুমি কি করছো? তুমি কি তোমার বাগদত্তাকে একটুও গুরুত্ব দাও? ফেং বলে, এসব কি বাজে কথা? লি বলে, বাজে কথা, তুমি জিয়াং লিংশুয়ার সাথে ঘুমিয়েছো। ফেং বলে, চুপ করো, কথা সামলাও। তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে। ফেং জিজ্ঞেস করে, কি হয়েছে? অ্যাসিস্ট্যান্ট উত্তর দেয়, প্রেস কনফারেন্সে সমস্যা হয়েছে, সেক্রেটারি জিয়াং আপনার ল্যাপটপ চেয়েছে, সে বলেছে ব্যাকআপ আছে। ল্যাপটপ কেড়ে নিয়ে লি বলে, ফেং হানচেং, তুমি কেন তার পক্ষ নিচ্ছ? এভাবেই আমাকে ব্যবহার করো। ফেং বলে, লি ওয়ে, এখন আমাদের নাটকের সময় নেই, ল্যাপটপ দাও, কথা থাকলে পরে বলবো। লি বলে, পরে যদি তুমি আমাকে এমন ব্যবহার করো, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। এই বলে সে ল্যাপটপটি আছাড় মেরে ভেঙে ফেলে। ফেং তাকে থাপ্পড় দিয়ে বলে, লি ওয়ে, তুমি জানো আজকের প্রেস কনফারেন্স কতটা ইম্পর্টেন্ট? কতদিন এভাবে ঝামেলা করবে? লি হেসে বলে, ঝামেলা? আমি ঝামেলা করছি? ঠিক আছে, আমি করবই। আমি চাই ক্লোডিয়া ডেটা না পাক, আমি চাই সে মঞ্চে ইনসাল্টেড হোক। এটা শুনে তারা দ্রুত কনফারেন্সে যেতে থাকে। তার অ্যাসিস্ট্যান্ট বলে, প্রেসিডেন্ট ফেং, আমি বলছি মঞ্চ বাতিল করতে। ফেং বলে, দেরি হয়ে গেছে, দর্শক ইতোমধ্যে ঢুকে গেছে, শুধু আমি ওকে সাহায্য করতে পারি।
এরপরে সিন শিফট হয়। দেখা যায় লঞ্চ ইভেন্ট শুরু হয়। হোস্ট সবাইকে বলে, ভদ্রমহিলা ও ভদ্রলোক, সোয়ান গ্রুপের ত্রৈমাসিক লঞ্চ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এরপর ক্লডিয়া নিজের বুদ্ধিতে প্রেজেন্টেশন দেয়। এটা দেখে ফিং সহ অফিসের সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। সবাই তাকে বাহবা দেয় এবং নিজেদের ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চায়। এরপর সেখানে লি চলে আসে। সে এসে ক্লোডিয়াকে দোষারোপ করতে থাকে। সেখানে একটা হট্টগোলের সৃষ্টি হয়। এটাল ফায়দা নিয়ে ক্লোডিয়া রিজিগনেশন লেটার দেয়। ফিং সে লেটারটি ছিঁড়ে ফেলে দেয়। এরপর লিকে চাকরি থেকে বের করে দিয়ে তাকে নতুন ডিরেক্টর বানায়। আবার লি এর আংটি ফেরত দিয়ে তার সাথে সব সম্পর্ক শেষ করে দেয় ফিং। আর এটা কিছুতেই মানতে পারে না সে। আমরা দেখতে পাই ছোটবেলায় ফিংকে কিডন্যাপ করা হয়েছিল। একটা মেয়ে তাকে বাঁচিয়েছিল। তাকে বাঁচাতে গিয়ে মেয়েটির বুকে চোট লাগে। সে দাগ দেখে সে লিকে চিনেছে, কিন্তু আমরা জানি তার দাগটি নকল, তার মায়ের তৈরি। সে ছোট্ট মেয়েটার কেউ না, সে হচ্ছে ক্লোডিয়া। ফিং তাকে ডেটে যাওয়ার জন্য প্রপোজাল দেয়। ক্লোডিয়া রাজি হয়ে যায়। পরে তারা একটি বিজনেস পার্টিতে যায়। সেখানে লিও তার ভাই ছিল। তারা দুজন ক্লোডিয়াকে সাইডে নিয়ে গিয়ে ক্ষতি করতে চায়। ফিং তার থেকে দূরে ছিল এবং কলও ধরছিল না। ক্লোডিয়া কোনো উপায় না দেখে কাচের বোতল নিয়ে সেটা লিয়ের মাথায় ভেঙে ফেলে। মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। লি সাথে সাথে ফিংয়ের কাছে যায়। ডক্টর আসে। ডক্টর ব্যান্ডেজ করে দিয়ে বলে কোনো সিরিয়াস ইনজুরি হয়নি। এই বলে ডক্টর চলে যায়। এদিকে লিয়ের ভাই তো রেগে যায়। সে ক্লোডিয়াকে একটা শিক্ষা দেবে। উল্টো ক্লোডিয়া ভাঙা কাজ তুলে নিজের হাত নিজেই কাটে। তখন সেখানে ফিং আসে, এসে তাকে সামলায়। এরপর সে তার বুকের সে আসল কাটা দাগটা দেখতে পায়। সবাই তাকে চিনে নেয়। সে আসলে যাও যাও। লিয়ের ভাইও তাকে চেনে, কারণ সেও তো ক্লোডিয়ার সৎ ভাই। তাই তার কাছে সে ক্ষমা চায়। সবকিছু এবার ঠিক হয়ে যায়। রাতের বেলা তারা রিলেশন করে। পরের দিন ক্লোডিয়া তার বাবার বাড়িতে যায়। সেখানে গিয়ে সে ছোটবেলার স্মৃতি মনে করতে থাকে। এরপর সে বাবার সাথে দেখা করে। তার বাবা তাকে দেখে অবাক হয়ে যায়। বাবা তাকে নিজের কোম্পানির শেয়ার দিতে চায়, কিন্তু সে নেয় না। সেখানে ফেংও গিয়েছিল। এরপর তারা সেখান থেকে চলে যায়। আমরা এরপর অবাক করা কাণ্ড দেখি। ক্লোডিয়া তার বাবার কোম্পানির সব শেয়ার কিনে নেয়, কিন্তু গোপনে। আবার একজন সব শেয়ার কেনার কারণে শেয়ারের দাম কমে যায় এবং কোম্পানির ক্ষতি হতে থাকে। ক্লোডিয়া তার বাবাকে সাহায্য করবে বলে, তাই সে একজন ইনভেস্টর নিয়ে আসে। বাবা সে মহিলা ইনভেস্টরের সাথে মিটিং করছিল। তখন তাকে খুশি করার জন্য সে নাচে এবং তাকেও তার সাথে নাচতে বলে। আর এতে ইনভেস্টরটি রেগে যায় এবং বলে, ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে আমি অসুস্থ হয়ে পড়ি, এজন্য আমি নাচতে পারি না। আর তোমরা আমাকে এখানে থেকে ইনসাল্ট করছো। এটা বলে সে উঠে যায়। তখন সেখানে ফিং চলে আসে। সে এসে ক্লোডিয়াকে খুঁজতে থাকে। সবাই দেখতে পায় সে ভায়োলিন বাজাচ্ছে। ফিং তাকে নিয়ে বের হয়ে আসে। লি এসে ফিংয়ের হাত ধরে বলে, তুমি সত্যি আমাকে ভুলে যাচ্ছ। তুমি কথা দিয়েছিলে তুমি সারা জীবন আমার সাথে থাকবে। তার কথায় সে পাত্তা না দিয়ে লি অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। সে বলতে থাকে, আমি খারাপ, অনেক খারাপ, কিন্তু ক্লোডিয়া কি খুব ভালো, সেও আমার মতো খারাপ, আমি ওকে শেষ করে দেব। এই বলে সে তার দিকে ছুরি নিয়ে এগিয়ে যায়। ছুরি মারে, কিন্তু সেটা ফিংয়ের পিঠে লাগে। রক্ত দেখে ভয় লি সেখান থেকে পালিয়ে যায়। ফিং ক্লোডিয়াকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ফিংয়ের অ্যাসিস্ট্যান্ট পুরো কোম্পানির দায়িত্ব ক্লোডিয়ার হাতে তুলে দেয়। এরপরে দেখা যায় ক্লোডিয়া বাসায় ছিল। তার বাবা আসে তার সাথে দেখা করতে। সে তার বাবাকে বলে, লি আমার মাকে মেরেছে। বাবা বলে, যাও যাও। ক্লোডিয়া বলে, আমার নাম যাও যাও না, আমার নাম জিয়াং ক্লোডিয়াস। বাবা বলে, তুমি যদি আমাকে ঘৃণা করো, মায়ের কথা ভাবো। ক্লোডিয়া বলে, সে মরার আগে তোমার নাম বলেছিল। সে বলেছিল তোমার মতো মানুষ নরকে যাওয়া উচিত। দুজন গার্ড এসে তার বাবাকে বাইরে নিয়ে যায়। ক্লোডিয়া মায়ের উদ্দেশ্যে বলে, মা, আমি সত্যি সব ফিরিয়ে এনেছি, আর এটা এখন শুধুমাত্র আমাদের বাড়ি। এরপরে দেখা যায় অফিসে মিটিং শেষ। বের হওয়ার সময় একজন ক্লোডিয়াকে ভুল করে ধাক্কা দিয়ে বলে, মিস, আমি খুবই দুঃখিত, আমি রাস্তা দেখিনি। ফিং বলে, দেখতে না পেলে হয়তো চোখে সমস্যা, চোখ ভালো না, তাকে 1 বছরের ছুটি দিয়ে দিন, আর অফিসে আসার কোনো দরকার নেই। এরপর ক্লোডিয়াকে বলে, একদিন না থাকলেই তোমার বিপদ। ক্লোডিয়া বলে, তুমি জানো না আমি কাকে দেখতে চাই। এরপর তারা একে অপরকে কিস করে। আর এরকম একটা রোম্যান্টিক মুহূর্তের মাধ্যমে আজকের এই অসাধারণ ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ড্রামার এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কী ধরনের ড্রামা দেখতে চান জানিয়ে যেতে পারেন কমেন্ট বক্সে। চেষ্টা করব পরবর্তীতে আপনাদের পছন্দের ড্রামা নিয়ে আবারও হাজির হতে। আজকের ড্রামাটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।